1998 সালের পশ্চিম দিল্লিতে কনকনে ঠান্ডার এক রাত। চারপাশে নিঝুম নিস্তব্ধতা। অন্ধকারের বুক চিরে চলে গেছে রেললাইন, আর সেই রেললাইনের ধারেই পড়ে আছে একটা বস্তা। তাতে এক যুবকের মৃত নিথর দেহ রাখা রয়েছে, যার ভিতর থেকে রক্ত চুইয়ে ভিজে যাচ্ছে মাটি। ছিন্ন ভিন্ন রক্ত মাখা মাথা ধর থেকে আলাদা হয়ে গিয়ে তার আর কোনো অস্তিত্বই নেই। আশেপাশে জমে থাকা কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে একটি সাদা কাগজ। তাতে লেখা আছে, এটা হলো আমার দেওয়া প্রথম শিক্ষা, আমি আবার আসব। এটাই ছিল শুরু। এটাই ছিল চন্দ্রকান্ত ঝা ওরফে এক নরপিশাচের রক্তাক্ত অধ্যায়ের প্রথম পাতা। আজ শুনুন সেই ভয়ঙ্কর কাহিনী। চন্দ্রকান্ত ঝা, দিল্লির কুখ্যাত মানুষ মারা কসাইয়ের সত্যিকারের লোমহর্ষক গল্প। একটা শহর যেখানে লাখো মানুষ প্রতিদিন হারিয়ে যায় কোলাহল ব্যস্ততার মধ্যে। একটা সমাজ যেখানে দরিদ্র আর পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেউ ভাবে না। ঠিক সেই সমাজের ফাঁকে জন্ম নেয় কিছু নরপিশাচ, যারা মানুষ নয়, দানব। তাদেরই একজন ছিল চন্দ্রকান্ত ঝা। সে ছিল একাধারে বন্ধু, আশ্রয়দাতা, খাদ্যদাতা এবং একই সাথে মৃত্যুদাতা। তার হাতে মৃত্যু হয়েছে একাধিক মানুষের, যাদের মুখ কেউ মনে রাখেনি, কিন্তু চন্দ্রকান্তের নাম অপরাধ জগতে মনে রেখেছে দিল্লির কসাই নামে। চন্দ্রকান্ত ঝার জন্ম 1967 সালের বিহারের মাধেপুর জেলায় এক ছোট্ট গ্রামে। অতি দরিদ্র সাধারণ পরিবারে জন্ম নেওয়া ছেলেটির ছোটবেলা কেটেছিল চাষের জমি আর সংসারের লড়াইয়ের মাঝে। সে খুব একটা শিক্ষিত ছিল না, পড়াশোনা তার দ্বারা হয়নি বললেই চলে, কিন্তু জীবন যুদ্ধ করতে করতে সে হয়ে উঠেছিল একদিকে বুদ্ধিমান আর একদিকে চালু। খুব কম বয়সেই কাজের খোঁজে পাড়ি জমায় দিল্লি শহরে। শুরুতে কাজ পায় ফল বিক্রেতার দোকানে। চটপটে চন্দ্রকান্ত সেখানেই ব্যবসার কাজ শিখে পরে নিজেই একটা ছোট্ট ফলের দোকান খুলে ফেলে। কিছুদিনের মধ্যেই মিউনিসিপ্যালিটি বাজারে সবজির ব্যবসাও শুরু করে। আচ্ছা, গল্প আড্ডা তো চলতেই থাকবে, তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর। এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক। ভাবছেন কিভাবে? তাহলে ঝটপট জয়েন করে ফেলুন শোনার মেম্বারশিপ। স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি। নতুন ভিডিওগুলোর ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা। এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে 3টি ভাগ: অনুরাগী, বন্ধু ও পৃষ্ঠপোষক। এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও থাকবে শোনার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিটআপের সুযোগ ও আরও অনেক কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার শক্তি, তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য। পাশে থাকুন, শুনতে থাকুন আর শোনায় থাকুন। ফিরে আসি আমাদের গল্পে। চন্দ্রকান্ত ছিল দিল্লির কীর্তিনগর এলাকায় এক সুপরিচিত নাম। 2বার বিয়ে করেছিল। বিয়ের 1 বছরের মধ্যে প্রথম স্ত্রীকে ছেড়েও দেয়। তার দ্বিতীয় স্ত্রীর সাথে তার 5 কন্যা সন্তান রয়েছে, যদিও পরিবারের তার কাছ থেকে কোনোদিনই গুরুত্বপূর্ণ ছিল না। বেশিরভাগ সময়ই পরিবার থেকে দূরে থাকতেই ভালোবাসত। পরিবারের লোকজনের থেকেও বাইরের লোকজনদের সময় দিত। হয়তো সেই কারণেই স্থানীয় প্রতিবেশীরা বলতো, ঝা ভাই ভালো লোক, নিজে যা খায় অন্যকেও তাই খাওয়ায়। সাধারণ মানুষের কাছে সে ছিল সুখ দুঃখের অংশীদার। সব বিপদ আপদে মসিহা হাসি খুশি উদার এক মানুষ। কিন্তু তার এই মানবতার পিছনে ছিল এক ভয়ঙ্কর বিকৃত মনস্তত্ত্ব। যে বন্ধু বা সহকর্মীদের সাথে সে খেত ঘুমাতো, পরে তাদেরই নিজের হাতে খুন করতে তার এতটুকু অনুশোচনা হতো না। চন্দ্রকান্ত প্রথমেই তার শিকারদের খুব ভালো করে বুঝে নিত। ঝাড় শিকার ছিল মূলত পরিযায়ী শ্রমিক, দরিদ্র মানুষ, সমাজ যাদের সেভাবে কখনো খোঁজ রাখে না, সহায় সম্বলহীন, অর্থনৈতিক দিক দিয়ে যারা দুর্বল, যাদের পিছনের সামনে কেউ সেভাবে নেই, তেমন লোকজনদের সে নিজের সঙ্গে থাকার জন্য ডেকে আনত। নিজের টাকায় খাওয়াতো, নিজ দায়িত্বে কাজ দিত এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরি করত। দিনের পর দিন তাদের সাথে এক জায়গায় শেয়ার করত।
কিন্তু সামান্য মনোমালিন্য, সন্দেহ বা অশ্রদ্ধা কোনো ঘটনা হলেই সেই মানুষটি হয়ে উঠত তার পরবর্তী শিকার। একবার যদি মনে হতো তারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, তবে সে তাদের খুন করত। তার ভাষায়, আমি তাদের আশ্রয় দিয়েছি, খাইয়েছি, তারা আমার সঙ্গে বেইমানি করেছে, তাই আমি নিজেই তাদের বিচার করেছি। সে তার শিকারদের খুন করত ঠান্ডা মাথায়, দেহ ছিন্ন ভিন্ন করে ফেলত। এরপর সেগুলো নিয়ে যেত রেললাইনের ধারে, যেন পুলিশ দেখে আতঙ্কে থাকে এবং যেন সমাজকে সে বার্তা পাঠাতো, এবার ভয় করো, এক শয়তান ঘুরে বেড়াচ্ছে শহরে। প্রথম ঘটনাটি ঘটে 1998 সালে। তার প্রথম শিকার ছিল এক নাম না জানা যুবক। তদন্তে পুলিশ কোনো সূত্র পায়নি, শুধু একটা চিঠি পেয়েছিল। হাতে লেখা কাগজে এক লাইনের হুমকি ছিল সেখানে, পুলিশ যদি সত্যি খোঁজে তাহলে মৃত্যুর মুখোমুখি হতে হবে। তারপরেও পুলিশও এটিকে বিচ্ছিন্ন ঘটনাই মনে করেছিল। এরপরে কিছুদিন পুরো চুপচাপ, বেশ কয়েক বছর কোনো সাড়া শব্দ নেই। কিন্তু 2002 থেকে শুরু হয় সত্যিকারের আতঙ্কের দিনরাত। একের পর এক খুনের ঘটনা ঘটতে থাকে। প্রতিবারই রেললাইন বা খালি মাঠে পাওয়া যায় মৃতদেহ, একই রকমভাবে অঙ্গহানি এবং সঙ্গে হুমকি চিঠি। এরপর থেকে পুলিশ প্রশাসনের কপালে ভাঁজ ফেলে প্রতি কয়েক মাস অন্তর অন্তরই এক একটি দেহ পাওয়া যেতে লাগলো পশ্চিম দিল্লির রেললাইনের পাশে। মাথা আলাদা, হাত কাটা, গায়ে কোনো কাপড় নেই, শুধু সবেধন নীলমণি কাগজে একটাই বার্তা। 2003 থেকে 2007, 4 বছর ধরে দিল্লি পুলিশ একের পর এক খুনের খবর পাচ্ছিল। প্রতিটি ভিকটিমের মৃতদেহের ধরন ছিল একই রকম, কাটা মাথা, আলাদা করা হাত পা আর সাদা কাগজে হুমকির চিঠি। কিন্তু কোনো সাক্ষী, কোনো প্রমাণ, কোনো নাম ছিল না। কেসগুলোর মধ্যে কোনো যোগসূত্রও খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ সে খুন করত এক জায়গাতে আর দেহ ফেলে দিয়ে যেত অন্য জায়গাতে। এর মধ্যে মিডিয়াও কিছুমাত্র সূত্র না পেয়ে নাম দিয়েছিল দ্য বুচার অফ দিল্লি। কেস হাই প্রোফাইল হয়ে যাওয়ার পারিপার্শ্বিক চাপে বিশেষ টাস্ক ফোর্স গঠন করল পুলিশ। একজন রহস্যময় খুনি, যে কখনো ছায়ার মতো আসে, খুন করে চলে যায়, রেখে যায় দেহ আর হুমকির চিঠি। মানুষ প্রচণ্ড আতঙ্কে দিন কাটাতে লাগলো। বিশেষ করে রেল লাইনের আশেপাশের এলাকাগুলোতে রাত বাড়লেই জনশূন্য হয়ে যেত, আতঙ্ক ঘিরে ফেলত। 2007 সালের মে মাস, এবারে এক নতুন খুন হয়, আর সেটা একটু তাড়াহুড়োর মধ্যেই ঘটে। পুলিশ এবারে কিছু নতুন সূত্র পায়। এক অটো চালক জানায়, খুন হয়ে যাওয়া যুবক শেষবার ঝা নামে এক মোটা গড়নের লোকের সঙ্গে ছিল। পুলিশ গোপনে নজরদারি শুরু করে কীর্তিনগরের এলাকায়। আর এই নজরদারি চালানোয় তদন্তের সূত্র পায় পুলিশ। পৌঁছে যায় কীর্তিনগর এলাকায়, যেখানে চন্দ্রকান্ত ঝা তার ফলের দোকান চালাতো। তাকে আটক করা হয় ও অবশেষে 2007 সালের মে মাসে ফাইনালি গ্রেফতার করা হয়। চন্দ্রকান্ত ঝাকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়। 2003, 2005 এবং 2006 সালের কমপক্ষে 7টি খুনের অভিযোগ। প্রথমে চন্দ্রকান্ত কিছুই স্বীকার করেনি, কিন্তু কৌশলে জেরা শুরু হলে সে ভেঙে পড়ে। তাকে উত্তেজিত করে জেরা করলে সে ধীরে ধীরে খুলে ফেলে তার ভয়ানক গল্পের পর্দা। সে স্বীকার করে একে একে 7 জনকে খুন করেছে। তবে পুলিশের ধারণা ছিল খুনের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। 2013 সালে চন্দ্রকান্ত ঝার বিরুদ্ধে 7টি খুনের মামলা রুজু হয়েছিল। আদালত তার মধ্যে 3টিতে তাকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। আদালত বলে, এই ধরনের অপরাধ সভ্য সমাজে একেবারেই গ্রহণযোগ্য নয়। এটি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া এক্ষেত্রে আর কোনো উপায় নেই। এই ব্যক্তি মানবতার পক্ষে একটি হুমকি স্বরূপ। সে যেন আর কোনো দিন বাইরে বেরোতে না পারে। বিচারক আরও বলেন, এই ব্যক্তি মানবতার নামে কলঙ্ক, তার প্রতি সহানুভূতির কোনো প্রশ্নই ওঠে না। চন্দ্রকান্ত ঝা আজও দিল্লির তিহার জেলে বন্দী। জেলে বসে সে নিজের অপরাধ স্বীকার করে ঠান্ডা মাথায় বলেছে, ওরা আমার উপর বিশ্বাসঘাতকতা করেছিল, আমি শুধু বিচার করেছি। ওরা আমার বন্ধুই ছিল, কিন্তু আমায় ঠকিয়েছিল, তাই আমি তাদের শিক্ষা দিয়েছি। জেলকর্মীরা বলেন,
সে এখনও হাসে, এখনও বলে আমি কিচ্ছু ভুল করিনি। একটা ঠান্ডা, অদ্ভুত, হিংস্র আত্মবিশ্বাস নিয়ে সে বলে আমি ওদের বিচার করেছি। চন্দ্রকান্ত ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক বিকারের শিকার, যাকে বলা হয় নার্সিসিস্টিক অ্যান্ড অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। সে নিজেকে ন্যায় বিচারক মনে করত যে কারো মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে। সে গর্ব করে বলেছে, ওরা ভুল করেছিল, আমি শুধরেছি, আমি অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় করেছি। তার মানসিক অবস্থা পরীক্ষার জন্য বহুবার চেষ্টা করা হয়, কিন্তু চিকিৎসকেরা বলেন সে মানসিক ভারসাম্যহীনতা নয়, বরং সে একজন বিকৃত মানসিকতা সম্পন্ন এক ঠান্ডা মাথার খুনি। কিন্তু 2016 সালে তার মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কারণ প্রমাণে কিছু অসঙ্গতির কারণে মৃত্যুদণ্ড আজও কার্যকর করা হয়নি। ঝা চেয়েছিল তার বড় মেয়ের জন্য একটি উপযুক্ত পাত্র ঠিক করে তার বিয়ে দিতে, আর এই কারণ দেখিয়ে 2023 আগস্টে হাইকোর্ট তার 90 দিনের প্যারোল মঞ্জুর করে। কি কিউট ব্যাপার, তাই না? হয়তো আমাদের দেশ বলে এটা সম্ভব, যেখানে একজন ভয়ঙ্কর খুনিও আইনের ফাঁক গলে প্যারোলে মুক্তি পায়। যাই হোক, আজ তার কাহিনী ভারতের অন্যতম ভয়ানক সিরিয়াল কিলারদের তালিকায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। সমাজ তাকে মনে করবে এক বন্ধুরূপী কসাই হিসেবে, যে হাসতে হাসতে খুন করত এবং নিজের বন্ধুত্বকে বানিয়েছিল মৃত্যুর ফাঁদ। তার জীবনের উপর ভিত্তি করে নেটফ্লিক্স একটি ক্রাইম ডকুমেন্টারি সিরিজও তৈরি করেছে, ইন্ডিয়ান প্রেডেটর, দ্য বুচার অফ দিল্লি। সেখানে তার জেল জীবনের নানা দিক দেখানো হয়েছে। মানুষ কখন যে দানবে পরিণত হয় তা আমরা বুঝতেও পারি না। হয়তো যে দানব হয়ে উঠেছে সে নিজেও সেটা বুঝতে পারে না। চন্দ্রকান্ত ঝা ছিল এমনই এক দানব, যে বিশ্বাসের নাম করে ছুরি চালাত। চন্দ্রকান্ত ঝা কোনো গল্পের চরিত্র নয়, সে বাস্তবের এক শয়তান। তার কাহিনী আমাদের শেখায় সব হাসি নির্দোষ নয়, সব সাহায্যকারী মানুষ বন্ধু নয়। বিশ্বাস কখনো কখনো মৃত্যুকেও নিমন্ত্রণ করে আনতে পারে। বন্ধুর মুখোশ পরে ঘুরে বেড়ানো এমন দানবদের চিনে রাখা খুব দরকার, কারণ তারা ছায়ার মতো আমাদের মাঝেই ঘুরে বেড়ায়। এই কাহিনী শুধুই একটি সিরিয়াল কিলারের ইতিহাস নয়, এটি এক সামাজিক ব্যর্থতারও দলিল, যেখানে দরিদ্র অভিবাসী মানুষগুলো সমাজের চোখে অদৃশ্য, আর সেই অন্ধকারেই বেড়ে ওঠে এক একটি চন্দ্রকান্ত ঝা। আজও হয়তো দিল্লির রাস্তায় কেউ কেউ ভাবে, তুমি কার উপর ভরসা করছো? সে কি সত্যিই মানুষ, নাকি এক ছদ্মবেশী শয়তান? এই নৃশংস খুনিকে নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টে জানান আমাদের। আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনো না।